নমস্কার, আপনাদের সকলকে ত্রিপুরার রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের গল্পটি লিখেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিকের চোখ। রিমঝিম বর্ষার দিন, মাঝে মধ্যে বিদ্যুতের চমক আর গুড়ু গুড়ু মেঘের গর্জনে দিনটা কেমন বিরক্তিকর হয়ে উঠেছিল। খানাখন্দে ভরা হাওড়া শহরের পথঘাটগুলো নোংরা জল ও প্যাচপ্যাচে কাদায় ভরা। বর্ষার এই কটা মাস তাই কর্মের প্রয়োজন ছাড়া অন্য কোনো প্রয়োজনে ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না। ইলিশ মাছ আর খিচুড়ি খেয়ে দুপুরটা তাই অলসভাবেই কাটাচ্ছিলাম। হাতের কাছে একটি বই ছিল, 50টি ভূতের গল্প। প্রথম গল্পটি পড়ে গল্পের বিষয়বস্তু নিয়ে একটু চিন্তা ভাবনা করছিলাম। ভূতের গল্প দুপুরের চেয়েও রাতে জমে, তাই বইটা রাতের জন্য মুড়ে রেখে খবরের কাগজের পাতায় চোখ রাখলাম। সিনেমার পৃষ্ঠায় এসে হঠাৎই থমকে গেল দৃষ্টিটা। খুব ভালো একটা ছবি হচ্ছে পার্বতীতে, মেট্রো গোল্ডউইন মায়ারের ছবি, স্টুয়ার্ট গ্র্যাঞ্জের হিরো স্কারামাউচ। ঘড়ির কাঁটায় তখন 1:45। তাড়াতাড়ি পাজামার উপর পাঞ্জাবিটা গলিয়ে নিয়ে একটু ভদ্রচিত প্রসাধন সেরে পরিপাটি চুল আছড়ে ছাতা নিয়ে বেরোলাম। পথ এখন নির্জন, সবে সকাল হওয়ার মতো। আকাশের রং পচা মাছের আঁশের মতো, সেই সঙ্গে সমানে রিমঝিম বৃষ্টি। কোথায় যে নিম্নচাপ বা ঊর্ধ্বচাপ হয়েছে তা কে জানে। সহ্যের সীমা একেবারেই ছাড়িয়ে গেছে। মাঝে মধ্যে এক আধজন ছত্রপতি পথচারী ছাড়া পথে লোক নেই বললেই চলে। পথের ধারে রুগ্ন কালো চূড়ার ভিজে ডালে কাকেরা গা ঝাড়া দিচ্ছে। একজন বিহারি ঠেলাওয়ালা লম্বা লম্বা লোহার রড বয়ে নিয়ে কোথায় যেন চলেছে। তার গায়ের তামাটে রং বৃষ্টিতে ঘামে চ্যাট করছে। একজনের পুরনো একটি ভাঙা বাড়ির বুকে বসে মুখ চেনা এক পাগল প্রলাপ বকে যাচ্ছে অনবরত। চলার গতি একটু দ্রুত করলাম। বড় রাস্তার ধারে সারি সারি সাইকেল রিক্সা অসহায়ের মতো ভিজছে, চালক নেই। চালকদের যুক্তি, বৃষ্টিতে ভিজে 10 টাকার ভাড়া টানতে গিয়ে 100 টাকার ওষুধ খরচ হয়ে যাবে। যাই হোক, জোরে পা চালিয়ে সিনেমা হলে এলাম। কিন্তু বিধি বা, কেননা হাওড়া শহরে কাক শালিক চড়ই, এর সঙ্গে অনেক ঘুঘো বাসা বেঁধে আছে তা আমার জানা ছিল। কিন্তু আমার চেয়েও অনেক বেশি বাস্তু ঘুঘু যে এখানে ছিল তাই শুধু জানতাম না। তারা এসে আমি পৌঁছবার অনেক আগেই হলটিকে হাউসফুল করে রেখেছিল। সংখ্যায় তারা অনেক, গিজ গিজ করছে। গুড় পড়লে পিঁপড়ে এসে যেমন চারদিক থেকে ছেঁকে ধরে, ঠিক সেইভাবে এই হলটিকে ছেঁকে ধরেছে তারা। এই বৃষ্টির হাত থেকে বাঁচবার জন্য হলের কাছে যাওয়া তো দূরের কথা, তার ধারে কাছেও যাওয়ার উপায় নেই। এদিকে বৃষ্টি তখন আরো জোরে নামলো। রাগে, ক্ষোভে, হতাশায় এবং বিরক্তিতে ভরে উঠল মন। আজ এই মেঘ বৃষ্টি মাথায় নিয়ে ঘর থেকে না বেরোলেই হতো। এই মুহূর্তে কি করব ভাবছি, ঠিক তখনই একটা 52 নম্বর বাস এসে থামলো সিনেমা হলের সামনে। আপাতত বৃষ্টির হাত থেকে বাঁচবার জন্য তাতেই উঠে পড়লাম। এই বাস রামরাজাতলা পর্যন্ত যাবে। সেখানে গেলে যা হোক করে কিছুটা সময় অন্তত কাটিয়ে দেওয়া যাবে তো। হাওড়া শহরের এই অঞ্চলের বাসের যাত্রীরা এখনো বিশ্বাস করে না এই শতাব্দীতেই চাঁদে মানুষ গেছে বলে। এমন বিরক্তিকর বাস জার্নি আর কোনো রুটে আছে বলে মনে হয় না। যাই হোক, এক হাত অন্তর থমকে থমকে দাঁড়িয়ে নৌকার মতো দুলে দুলে ঠেলা গাড়িকে সাইড দিয়ে বাস এক সময় রামরাজাতলায় এল। বাস থেকে নেমে শরীরটা একটু টান করে আমি নিজেই নামলাম, না আমার বদলে অন্য কেউ নামলো তা অনুমান করে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম। জায়গাটা দারুণ জমজমাট। প্রতি বছর রামনবমী থেকে শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত এখানে মেলা বসে। এখন মেলার সময়। গুড়ের জিলিপি আর পাঁপড় ভাজার গন্ধে চারিদিকে মো করছে। চারদিকে খেলনা, পুতুল আর কাচের চুড়ির দারুণ রমরমা এখানে।
সকালের দিকে এখানে বড় বাজার বসে। দুপুর থেকেই জায়গাটা মেলার চেহারা নেয়। মানুষের মিলন মেলায় যেন প্রাণবন্ত হয়ে ওঠে। এক জায়গায় একজন লোক জাম্বুবানের মূর্তির পাশে বসে পদ্ম ফুল বিক্রি করছিল। তার কাছ থেকে একটি ফুল কিনে ঠাকুরকে দিলাম। এমন সময় পেছন থেকে কে যেন আমার নাম ধরে ডাকল। কে ডাকে? ফিরে তাকাতেই অবাক। তুই এখানে? তুমি তুমি এখানে কি করছো? আমি তো এখানেই থাকি, ভেতরে বিয়ে করেছি। তুই গেলে তোর বৌদি খুব খুশি হবে। আয় না একদিন আমার বাড়িতে। সে যাবক্ষণ। এখন বলো তুমি কেমন আছো? কতদিন পরে দেখা। তোমার এখন চলছে কেমন করে? যেভাবে সারাটা জীবন চালিয়ে গেলাম, ধান্দাবাজি করে। তারানাথদার চেহারাটা এখন মরিপুরা বামুনদের মতো। তার উপর আধা তান্ত্রিকের বেশবাস। বাঁশতলা শ্মশান থেকে কেওড়াতলা পর্যন্ত সর্বত্র অবাধ বিচরণ ছিল একসময়। থাকতো তখন কোড়ার বাগানে। পেশা ছিল হাত দেখে পয়সা রোজগার করা। পরে একবার গঙ্গাসাগরের মেলার সময় একদল ফিচলে সাধু সঙ্গ নিয়ে কোথায় যেন উধাও হয়ে যায়। তারপরে এই দেখা। এও তো অনেক দিন হয়ে গেল। তারানাথটা এমনিতে যাই হোক, হাত কিন্তু ভালোই দেখতে পারত। অনেকের অনেক ব্যাপারে হাতে হাতে ফল, এমন প্রত্যক্ষ প্রমাণ আমি অনেকবার পেয়েছি। এখন নিশ্চয়ই আরো পোক্ত হয়েছে। ওর পরনে লাল চেনি, গলায় মোটা মোটা কুলবিচির মালা, যদিও এটাকে রুদ্রাক্ষ বলে চালানো হয়। যাই হোক, মাথায় ঘাড় অবধি লটকানো চুল। আমার একটা হাত খপ করে ধরে তারানাথদা বলল, আয় আয় আয়, এদিকে আয়। আমি ওর সঙ্গে গিয়ে একপাশে ওর আস্তানায় বসলাম। আস্তানাটা পাকাপোক্ত নয়, অস্থায়ী। কেননা সকালে বাজার বসলে ওকে শঙ্কর মঠে অথবা স্টেশনের প্ল্যাটফর্মে চলে যেতে হয়। দুপুর থেকে রাত্রি পর্যন্ত এখানেই থাকে এবং বিশ্বাসী লোকদের হাত দেখে। যাই হোক, একটি তৈলাক্ত বাঁশের খুঁটিতে ঠেস দিয়ে বেশ জুৎসই হয়ে খুব যত্ন সহে গাজার কলকেটাকে সাজাতে লাগলো তারানাথদা। দেখে শুনে বললাম, আগে তো ঘন ঘন বিড়ি খেতে, এই কলকে সেবাটা কতদিন ধরলে? অনেক দিন। স্বভাব দোষে আরো অনেক নেশাই করে ফেলেছিলে। তা যাক, তোর খবর কি বল? লেখাপড়ার তো গয়ঙ্গচ্ছ হয়ে গেছে অনেক দিন। চাকরি বাকরি কিছু পেলি? চাকরি? তা যদি পেতাম তাহলে কি তুমি আমাকে এই বৃষ্টির দুপুরে রামরাজা তলায় দেখতে পেতে? তা ঠিক, তাও ঠিক। চা খাবি? তা বাদলার বাজারে এক কাপ হলে মন্দ হয় না। কাছেই একজন চাওয়ালা বসেছিল। তারানাথদার নির্দেশে ভাড়ে করে দুবার চা এগিয়ে দিল আমাদের দিকে। দুজনে নীরবে বসে চা খেলাম। চা পর্ব শেষ হতেই তারানাথদা বলল, তোর হাতটা একটু দেখে রে। এখনো তোর চাকরি বাকরি কেন হলো না, এটাই তো চিন্তার বিষয়। আমি তো আগেও তোর হাত দেখেছি, খুব একটা খারাপ হাত তো নয়। তাহলে হাত দেখানোর বেলায় প্রত্যেকেরই একটা দুর্বলতা থাকে। তার উপরে সেটা যদি ফকটিয়ায় হয় তো কথাই নেই। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে বাধ্য ছেলেটির মতো আমার হাত ওর সামনে পেতে দিলাম। তার কারণ এই একটা ব্যাপারে তারানাথ তার বদনাম নেই, তাই ওর কাছে হাত দেখাতে একটুও দ্বিধা করলাম না। আমার হাতটা বেশ ঘুরিয়ে ফিরিয়ে দেখে প্রতিটি রেখার উপর তীক্ষ্ণ নজর বুলিয়ে হঠাৎই উল্লাসিত হয়ে লাফিয়ে উঠল তারানাথদা। মাই গড, কি হলো? এ কি তোর হাত? তা আর কার হাত হবে? তারানাথদা আমার হাতটাকে আরো টিপে টিপে আতশ কাচ দিয়ে আরো ভালোভাবে পরীক্ষা করে বলল, আরে ভুল হবার নয়, এত ভুল তো আমি করবো না বাবা। তোর কপাল যে খুলে গেছে রে। কোথায় খুলে গেছে? কপাল তো কপালের জায়গাতেই সাঁটা আছে দেখছি। ফাজলামির ব্যাপার নয়, তোর হাতের রেখায় আমি যুব চন্দ্রিকা যোগ প্রত্যক্ষ করছি। সে আবার কি? খুব শিগগিরই বাড়ি, গাড়ি, সম্মান, প্রতিপত্তি সবকিছুই পাবি তুই। ধুলো মুঠো করলে সোনা হয়ে যাবে একদিন। সেদিন তোর এসে গেছে। আর কি চাই তোর বল? বলছোটা কি? সত্যি বলছো তারানাথদা? আমি নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারলাম না। তুই আমার চেয়ে কত ছোট, তোকে কখনো মিথ্যে কথা বলতে পারি না? তোর সঙ্গে রসিকতা চলে। নিজের উজ্জ্বল ভবিষ্যৎবাণীর কথা শুনলে কে আর নিজেকে ঠিক রাখতে পারে? আমিও পারলাম না।
তাই আনন্দে ডগমগ হয়ে বললাম, তোমার হাত দেখার পারিশ্রমিক কত তারানাথ দা? সে যাই হোক না, তোর কাছ থেকে কখনো টাকা নিতে পারি? তাছাড়া আমি তো নিজের ইচ্ছেতেই হাত দেখেছি তোর। বুঝলাম, কিন্তু অমন একটা ভবিষ্যৎবাণী, দক্ষিণা না দিলে যদি বিফলে যায়? আমি হাত দেখতে 5 টাকা নিই। তুই এক কাজ কর, 16 আনা দে, আর একটু গরম আলুর চপ মুড়ি নিয়ে আয়। বর্ষার বাজারে জমবে ভালো। আলুর চপমুড়ি আসছে, কিন্তু দক্ষিণা তোমাকে 5 টাকায় নিতে হবে। আর কপাল যদি খোলে তবে পরে তোমাকে 5,000 টাকা দিয়ে অভিনন্দন জানিয়ে যাব। বলে 5টি টাকা আমি ওর হাতে দিলাম। জয় মা, সবই তোমার ইচ্ছা। বলে আমার দেওয়া টাকাটা ঝুলিতে রাখলো। আমিও পাশেরই একটি দোকান থেকে ঠোঙা ভর্তি আলুর চপ মুড়ি নিয়ে এসে ভাগাভাগি করে দুজনেই খেতে লাগলাম। সেই সঙ্গে পাশে বসে থাকা চাওয়ালাকে আরো 2 ভাঁড় চায়ের অর্ডার দিলাম। খেতে খেতেই অনেক গল্প হলো। আমি দারুণ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, সেই যে তুমি উধাও হয়ে গেলে, তা ফিরলে কবে? কোথায় কোথায় ঘুরলে? সে অনেক জায়গায়। তবু বলো না। প্রথমেই গেলাম পশ্চিমে, তারপরে উত্তরে হিমালয় ঘুরে চলে এলাম কামরূপ কামাখ্যায়। সেখানেই ছিলাম দীর্ঘদিন। পরে এখানে এসেছি, তাও তো বছর 2 হয়ে গেল। কামাখ্যা কেমন লাগলো তোমার? ভারী চমৎকার। সেখানে এক তান্ত্রিকের সম্পর্কে এসে কত কি যে শিখেছি তা কি বলবো। গাছ উড়িয়ে নিয়ে যেতে পারি, মানুষকে ভেড়া বানিয়ে দিতে পারি। বলো কি, নিজের কপাল ফেরাতে পারো? পারি বই কি। তাহলে ফেরাচ্ছ না কেন? ওইখানেই তো গন্ডগোল রে ভাই। রাজমিস্ত্রি অন্যের ঘর তৈরি করে, কিন্তু তার নিজের ঘরটা করে না। কপাল ফেরানোর অনেক জ্বালা, বুঝলি? এসবই ইন্দ্রজালের ব্যাপার। লোকের চোখে ধুলো দেওয়া ছাড়া আর কিছুই নয়। তাছাড়া কিছু পেতে গেলে কিছু দিতে হয়, আর সে দেওয়া যেমন তেমন নয়, বড় কঠিন মূল্য। তারানাথদার কথার কোনো ঘের পেলাম না আমি। বললাম, কি তুমি বলতে চাও স্পষ্ট করে বলো তো? ভাগ্য ফেরাবে কলা কৌশলে, তার জন্য কঠিন মূল্য দিতে হবে কেন? তারানাথদা আমার চোখের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ বলল, এর উত্তর আমার এই ঝোলার ভিতরেই রয়েছে, দেখবি। বলে এই ঝোলার ভেতর থেকে কি যেন একটা বের করে বলল। বলতে পারিস এটা কি? এটা এটা মনে হচ্ছে একটা চোখ, স্ফটিক পাথর কিংবা কাচের। মনে হচ্ছে নয়, সত্যি সত্যি। তবে কিনা এটা কাঁচ বা পাথর কোনো কিছুই নয়, মানুষের এবং সজীব। হাত দিয়ে দেখ। আমি হাত দিয়ে অবাক হয়ে গেলাম। জেলির মতো নরম আর বরফের মতো ঠান্ডা। সেটা হাতে নিয়ে নেড়ে চেড়ে বুঝলাম মানুষেরই চোখ, ছুরি দিয়ে কেটে অথবা উপড়ে আনা, যেন এইমাত্র কোনো মৃতের শরীর থেকে বিচ্ছিন্ন করে এনেছে কেউ। বললাম, আরে তাই তো, কার এটা? কিন্তু কিন্তু কি? এতে এতে পচন ধরেনি কেন? ওইখানেই তো রহস্য। এটা কি তোর আমার চোখ? তান্ত্রিকের চোখ এটা। চোখের এই মণি কোনো জন্মান্ধর চোখে লাগলে সে তার দৃষ্টিশক্তি ফিরে পাবে। এর মস্ত গুণ, এর কাছে যে যা চাইবে সে তাই পাবে, অবশ্যই কঠিন মূল্য দিয়ে। ওই যে বললাম না কপাল ফেরানোর কথা, তা এরই অলৌকিক ক্ষমতার গুণে। তাই নাকি? হ্যাঁ। সেই জন্যই বুঝি ভয়ে তুমি ওর কাছে কিছু চাওনি? চেয়েছিলাম, সুন্দরী একটি বউ চেয়েছিলাম, পেয়েওছি। কিন্তু তারপরে যা আমি হারিয়েছিলাম। তুই ছেলে মানুষ, তা তোর কাছে বলবার নয়। আমি একটু চুপ করে থেকে বললাম, এই জিনিস যদি এতই বিপজ্জনক, যার কাছে কিছু চাইলে সে কঠিন মূল্য না নিয়ে, অর্থাৎ মারাত্মক রকমের ক্ষতি না করে কিছু দেবে না, তখন সেটাকে তুমি অযথা বয়ে বেড়াচ্ছ কেন? সেও আরেক রহস্য। কেউ যদি মূল্য দিয়ে আমার কাছ থেকে একে কিনে নিয়ে যায়, তবেই আমি মুক্তি পাবো এর অশুভ প্রভাব থেকে। আর যদি আমি কোথাও ওটিকে ফেলে দিয়ে আসি, তবে ওটা নিজের থেকেই আমার কাছে আবার ফিরে আসে। বলো কি? হ্যাঁ, আর সবচেয়ে মজার ব্যাপার কি জানিস? এটা কাছে থাকলেই সবসময় মনে হয় এর কাছে কিছু না কিছু চাই। এ সবই তোমার গাঁজার প্রভাব। আজ থেকে তুমি কলকে সেবা বন্ধ করো, দেখবে এমন কোনো ঘটনাই আর হবে না। তুই অবিশ্বাস করছিস? কোনো বুজরুকি আমি বিশ্বাস করি না। আচ্ছা, আমি যদি ওটা তোমার কাছ থেকে কিনতে চাই, তুমি দেবে আমাকে? তুই কি
খেপেছিস? না, আমি ওর সত্যাসত্য যাচাই করে দেখব, তাই ওটা আমার চাই। তাছাড়া তুমি তো বলেইছো আমার যুব চন্দ্রিমা চোখ আছে, তাই হয়তো ওর কাছে কিছু চাইবার সময় হয়েছে আমার। বেশ, তবে নে, একটা টাকা দে, কেননা মূল্য দিয়ে কিনে নিতে হয় তো। আপাতত আমি ওর থেকে পরিত্রাণ পাই, তুইও পরীক্ষা নিরীক্ষার পর এক সময় কাউকে গুছিয়ে দিস সেটা। তবে এর গুণাগুণের ব্যাপারটা ক্রেতাকে আগে থেকে জানিয়ে তবেই বেচবি, কেমন? কেননা এটাই নিয়ম। আমি একটা টাকা দিয়ে কিনে নিলাম সেটা, তারপর সেটাকে হাতের মুঠোয় নিয়ে বললাম, তোমার অলৌকিকত্ব যদি সত্য হয় তাহলে আমি যেন লক্ষাধিক টাকার মালিক হই। তারানাথদা হঠাৎই উন্মাদের মতো হয়ে উঠল, চিৎকার করে বলল, না না না, চাস না, কিছু চাস না ওর কাছে। ও দেবে, কিন্তু যা নেবে তার মূল্য অনেক বেশি। বলে কিছুক্ষণ উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে থেকে বলল, তোর চাওয়া তো হয়েছে, যা চেয়েছিস তা ঠিকই পাবি। এখন আমার জিনিস আবার আমার কাছেই ফিরিয়ে দে তুই। 1 টাকা দিয়ে আমি আবার ওটা তোর কাছ থেকে কিনে নিতে চাই। কেন? আমার যা হবার হোক, তোর সর্বনাশ যেন না হয়। এবার আমি খুব ভয় পেয়ে গেলাম তারানাথদার কথায়, তাই ভয়ে ভয়ে আবার ওটা 1 টাকার বিনিময়ে তারানাথদাকে ফিরিয়ে দিলাম। দরকার নেই বাবা, কি থেকে কি হয় তা কে জানে। এরপরে আর কোনো কথা নয়, তারানাথদার কাছ থেকে বিদায় নিয়ে সোজা বাড়ি চলে এলাম। কিন্তু বাড়ি এসে অবাক, দেখি বাড়ির চারদিকে লোকে লোকারণ্য। কি ব্যাপার, ব্যাপার কি? সবাই আমার মুখের দিকে কেমন যেন চোখে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। বাড়ির ভেতরে কান্নার রোল। সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠতেই যে নিদারুণ সংবাদ পেলাম, তাতে আর ঠিক রাখতে পারলাম না নিজেকে। কান্নায় ভেঙে পড়ে আমিও লুটিয়ে পড়লাম ঘরের মেঝে। এইমাত্র খবর এসেছে আমার বড়দা কোম্পানির কাজে ব্যাঙ্গালোরে যেতে গিয়ে বিমান দুর্ঘটনায় মারা গেছে। কয়েকদিনের মধ্যে কোম্পানির তরফ থেকে মৃত্যুর ক্ষতিপূরণ হিসেবে 1 লক্ষ টাকা আমরা পেয়েছিলাম। এরপরে ছিল অন্যান্য বাবদ দাদার সঞ্চয়ের আরো 3 লক্ষ টাকা। তার উপরে অপ্রত্যাশিতভাবে পাওয়া গেল আরো 2,25,000 টাকা। অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতুর জন্য আমাদের পৈতৃক বাড়িটা ভাঙা পড়বে এরকম নোটিশ এলো। নোটিশে লেখা ছিল এই টাকাটা সরকার আমাদের 4 কিস্তিতে দেবে, কিন্তু 3 মাসের মধ্যেই সকলকে বরাবরের জন্য এই বাড়ি ছেড়ে আমাদের নির্ধারিত সরকারি কোয়ার্টারে চলে যেতে হবে, অন্যথায় বাধ্যতামূলকভাবে পুলিশি হস্তক্ষেপে উচ্ছেদ করা হবে আমাদের। এই ঘটনার অনেক দিন পরে তারানাথদাকে একদিন মৌরিগ্রাম স্টেশনে বদ্ধ উন্মাদ হয়ে ঘুরতে দেখেছিলাম। সেই শেষ দেখা। ওর এই মর্মান্তিক পরিণতিতে সত্যি দুঃখ পেয়েছিলাম। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।